সারণী, যেটা তোমরা মাধ্যমিকে এই বিষয়ে পড়াশোনা করেছো, এইচএসে যারা সায়েন্স পড়েছে তারাও পড়েছে। তো এটা হচ্ছে মূল টপিক, যেটা পর্যায় সারণী ক্লাস 10 থেকেই শুরু হয় মেনলি। তো এই পর্যায় সারণীর ইতিহাস যদি জানতে হয়, এর ইতিহাস কিন্তু অনেকটাই বড়। কারণ কি, এই পর্যায় সারণী কেন এসছে যদি আমরা আগে জানি। পর্যায় সারণী আসার কারণ হচ্ছে যে পৃথিবীতে যে সমস্ত মৌলগুলো আবিষ্কার হয়েছে, সেই মৌলগুলা কিন্তু প্রচুর সংখ্যক মৌল আবিষ্কার হয়েছে। বর্তমান আবিষ্কৃত মৌলের সংখ্যা 118। তো আগে এতগুলা মৌল ছিল না, 60-70টা মৌল ছিল। তো সেই মৌলগুলা প্রত্যেকটার ধর্ম আলাদা আলাদাভাবে মনে রাখা কারো পক্ষেই সম্ভব হয়ে উঠতো না। তাই বিজ্ঞানীরা অনেক চেষ্টা করে মৌলগুলিকে একটা সারণী বরাবর সারণী তৈরি করে সাজানোর চেষ্টা করেছেন। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে সাজানোর চেষ্টা করেছেন। তো এই বিপুল সংখ্যক মৌলকে সাজাতে গিয়ে যেমন নিউল্যান্ডস বলে একজন বিজ্ঞানী, ড্রোবেনিয়ার বলে একজন বিজ্ঞানী, তারপরে মেন্ডেলিভ, সার্কোতোয়া, মোজেল, রাদারফোর্ড বিভিন্নভাবে মৌলগুলিকে সাজানোর চেষ্টা করেছে। তো প্রথমে আসছি যে ডোবেরিনার বলে একজন বিজ্ঞানী, তিনি মৌলগুলিকে কিভাবে সাজিয়েছিলেন। সেখানে মৌলগুলাকে তিনি কি করেছিলেন, যে একটা শ্রেণী বরাবর সাজিয়ে তাদের পারমাণবিক গুরুত্ব নির্ণয় করে পারমাণবিক গুরুত্বর গড় 3টা মৌল যদি সাজানো হয় পরপর, ধরো 3টা মৌল আমি যদি নিই, যেমন সাপোজ ধরে রাখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের যদি আমি এই 3টা মৌল পরপর সাজাই, তাহলে দেখা গেছে অনেক ক্ষেত্রে এক্ষেত্রে এর পারমাণবিক ভর হচ্ছে 7, এর 23, এর হচ্ছে 39। তো ত্রয়ী সূত্র মানে কি, 3টে করে মৌল নেওয়া হবে। ত্রয়ী মানে 3, সেই 3 থেকে 3টা করে মৌল নেওয়া হয়েছে। যেখানে কি বলা হয়েছে ওই সূত্রতে, যে প্রথম ও শেষ মৌলের পারমাণবিক ভরের গড় মান মাঝের মৌলের সাথে সমান হবে। প্রথম এবং শেষ কোনটা, লিথিয়াম আর সোডিয়াম, পটাশিয়াম, এই দুটোর যদি গড় মান নেওয়া হয়, তাহলে কি হবে, এর গড় মান কত হবে। গড় সবসময় কি করে, যোগ করে যতগুলি সংখ্যা নেওয়া হয় তার 2 দিয়ে ভাগ করা হয়। 46/2 হচ্ছে, 46/2 মানে হচ্ছে 23। ঠিক আছে, তাহলে এই গড় মান দেখো সোডিয়ামের সাথে মিলে গেছে। এটাকেই বলা হচ্ছে ডোবেরিনিয়ারের ত্রয়ী সূত্র, যে মৌলগুলিকে যদি রাসায়নিকভাবে পরপর 3টি মৌল সাজানো হয়, তাহলে মাঝের মৌলটির পারমাণবিক ভর অপর 2টি মৌলের পারমাণবিক ভরের গড় মানের সমান হবে। এটা ছিল ডোবেরিনিয়ারের ত্রয়ী সূত্র। কিন্তু দেখা গেছে ওই প্রথম 20টা মৌলের কয়েকটা মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, পরবর্তীকালে বাকি মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়নি বলে বিজ্ঞানীরা এটাকে বাদ দিয়েছিল। তারপরে নিউল্যান্ডস এসছেন। নিউল্যান্ড তার অষ্টক সূত্র দিয়েছেন। তিনি কিভাবে করেছেন সেটাকে, অষ্টক সূত্র কিভাবে করা হয়েছিল, অষ্টক সূত্র পরপর পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে যদি সাজিয়ে দেখা গেছে। পারমাণবিক ভর বলতে কি বোঝাচ্ছে, আমি আগে পরমাণু গঠনে বলেছিলাম যে লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 11, কার্বন 12, এগুলো আগের ক্লাসে বলা হয়েছে। তো পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে যদি সাজানো হয়, তখন দেখা গেছে প্রতি অষ্টম মৌল মানে 8 নম্বর মৌলের মধ্যে ধর্মের মিল পাওয়া গেছে। ধরো আমি লিখলাম এখান থেকে লিথিয়াম, তারপরে এলো বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তখন কিন্তু এই লাস্টের যে মৌল, নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। তো তারপরে এলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পরপর মৌলগুলিকে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে সাজানো হয়েছে। সালফার, ক্লোরিন, লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 11, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লোরিনের 19, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সিলিকনের 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন হচ্ছে 35.5। এই মৌলগুলা, ঠিক আছে। তো পরপর সাজানো দেখে পারমাণবিক ভর বেড়ে বেড়ে গেছে। তো একটা নির্দিষ্ট মৌল শুরু করে তার পরবর্তী যে অষ্টম মৌল, পরবর্তী অষ্টম মৌল কি আছে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম 2, 3, 4, 5, 6, 7, 8, 8 নম্বর মৌল কে আসছে, সোডিয়াম। তো তো এর 8 নম্বর মৌল সোডিয়াম, তাহলে লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল পাওয়া গেছে। আবার এটা বেরিলিয়াম থেকে শুরু করলে তার 8 নম্বর মৌল হবে ম্যাগনেসিয়াম, তাহলে এর সাথে এর ধর্মের মিল আছে। বোরনের সাথে অ্যালুমিনিয়ামের মিল আছে।
কার্বনের সাথে সিলিকনের মিল আছে, এই যে মিল পাওয়া গেছে প্রতি অষ্টম মৌলের, এইটাকে বলা হচ্ছে কি অষ্টক সূত্র। তো এটা শুধুমাত্র ওই ক্লোরিন পর্যন্ত বা ক্যালসিয়াম পর্যন্ত প্রযোজ্য ছিল, 20টা মৌল পর্যন্ত। তারপরে বাকি মৌলগুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়নি, তাই তখন এটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে অষ্টক সূত্র, মানে সবসময় 8 নম্বর মৌলের ধর্মে মিল পাওয়া যাবে। যে কোনো একটা মৌল থেকে শুরু করলে তার পরবর্তী যে অষ্টম মৌল আছে তার ধর্মের মধ্যে মিল পাওয়া যায়, এটাকে বলা হয় অষ্টক সূত্র। এটা হচ্ছে তারপরে দেখা গেছে বিজ্ঞানী মেন্ডেলিভ বলে একজন বিজ্ঞানী, তার বিখ্যাত সেই পর্যায় সূত্র তিনি দিয়েছিলেন। হ্যাঁ, পর্যায় সারণী মৌলগুলিকে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর সাজানোর চেষ্টা করেছিলেন। হ্যাঁ, মেন্ডেলিভ অনেক মৌল আবিষ্কার করেন। তার উপাদান মৌলগুলি বৈশিষ্ট্য, তাদের পর্যায়গত ধর্ম, তাদের পারমাণবিক ভর ইত্যাদির ভিত্তিতে তিনি কি করেছিলেন, মৌলগুলিকে একটা শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর সাজানোর চেষ্টা করেছিলেন। তো মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে কি করেছিলেন, ওই মৌলগুলিকে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী, সরি 8টি শ্রেণী, কি হলো চলে গেল নাকি, হাতে লেগে গেল নাকি, আসবে কি করে, আচ্ছা যাই হোক, 7টি পর্যায়, একটু ভুল হয়ে গেলে, 7টি পর্যায় 8টি শ্রেণী তিনি তৈরি করেছিলেন, দিয়ে মৌলগুলিকে সাজানোর চেষ্টা করেছিলেন। 7টি পর্যায়ে 8টি শ্রেণী, মানে এরকম পর্যায় কোনগুলো বলা হয়, এই যে আনুভূমিক সারিগুলিকে বলা হয় পর্যায়। এরকম লম্বালম্বি যে সারিগুলি এক একটা পর্যায়, এরকম 1 2 3 করে 7 পর্যন্ত ছিল। আর শ্রেণী কিরকম, 8, এরকম 8টা করে, টোটাল 8 প্লাস 1 কেন, একটি শ্রেণী তিনি ফাঁকা রেখেছিলেন। এই শ্রেণীটা ফাঁকা রেখেছিলেন কেন, তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কার হয়নি। নিষ্ক্রিয় মৌল কোনগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এই মৌলগুলো তখন আবিষ্কার হয়নি বলে তিনি তার জন্য একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন। তো এখানে প্রথমে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম ছিল, লিথিয়াম, সোডিয়াম, এরকম করে পরপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এখানে হবে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই মৌলগুলো। তারপরে সোডিয়ামের পরে আসছে ম্যাগনেসিয়াম, এরকম মৌলগুলিকে সাজিয়েছিলেন। এটা তাদের ধর্মের ভিত্তি। কিভাবে সাজিয়েছিলেন, যে মৌলগুলি পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে তার একটা সূত্র ছিল, যেটাকে মেন্ডেলিভের পর্যায় সূত্র বলা হয়। এই পর্যায় সূত্রে বলা হয়েছে কি, যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি কি হয়, তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা হচ্ছে তার সূত্র। ঠিক আছে, দেখো প্রত্যেকটা পারমাণবিক ভর বাড়ছে, 7, 9, 11, 12, 14, 16, 19, 23, 24, 27, এরকম করে বেড়ে বেড়ে যাবে। তাহলে পারমাণবিক ভর যত বাড়ছে মৌলগুলি পরপর সেইভাবে সাজানো হয়েছে। সেটাই বলা হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক ভর যত বাড়বে মৌলগুলির পরপর সেভাবে সাজানো হয়েছে। বা 7-এর পরে কোনো সময় 11 আসবে না, 9 নম্বর যে মৌলটা আছে সেটাকে 9 যার আছে তাকে বসানো হয়েছে। দেখো 7-এর পরে 9, 11, 12, 14, 16, 19, এগুলো মনে রাখতে বলা হয়েছিল আগের ক্লাসে। তো মৌলগুলি ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক ভর যত বাড়তে থাকবে মৌলগুলি তত পরপর সেভাবে সাজতে থাকবে। টোটাল এইখানে তখন মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করেন তখন টোটাল 65টি মৌল আবিষ্কার হয়েছিল, বেশি কিন্তু মৌল তখন আবিষ্কার হয়নি। বর্তমান কিন্তু মৌল আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118। ঠিক আছে।
এবার তিনি কি করেছিলেন, মৌলগুলি যখন পর্যায় সারণী তৈরি করেছিলেন তখন কিছু কিছু মৌল আবিষ্কৃত হয়েছিল না বলে তাদের জন্য তিনি কি করেছিলেন, ফাঁকা জায়গা রেখে দিয়েছিলেন এবং সেই মৌলগুলোকে তিনি ইকা অ্যালুমিনিয়াম, ইকা অ্যালুমিনিয়াম, ইকা সিলিকন নামে অভিহিত করেছিলেন। ইকা অ্যালুমিনিয়াম, ইকা অ্যালুমিনিয়াম, একা অ্যালুমিনিয়াম টা কি, ইকা অ্যালুমিনিয়াম হচ্ছে তখন আবিষ্কার হয়নি মৌল, সেই জন্য সেটাকে ইকা অ্যালুমিনিয়াম লিখেছেন। পরবর্তীকালে দেখা গেছে এই ইকা অ্যালুমিনিয়ামের সাথে গ্যালিয়াম বলে যে মৌলটি আবিষ্কৃত হয়েছে, তার ধর্মের মিল পাওয়া গেছে। গ্যালিয়াম বলে যে মৌলটি আবিষ্কার হয়েছে সেটা ওই জায়গায় বসানো হয়েছে, ইকা অ্যালুমিনিয়ামের জায়গায়। পরে আবিষ্কার করে দেখা গেছে এর ধর্মে যা ধর্ম মেন্ডেলিভ দিয়েছিলেন, পরবর্তীকালে গ্যালিয়াম আবিষ্কার করে তার ধর্মের মিল পাওয়া গেছে, এই জন্য সেটাকে ইকা অ্যালুমিনিয়াম বলা হয়। আর হচ্ছে একা সিলিকন। একা সিলিকন কোনটা? ইকা সিলিকন হচ্ছে জার্মেনিয়াম। ইকা সিলিকন, এই ইকা সিলিকন হচ্ছে কি জার্মেনিয়াম। এইগুলা পরীক্ষায় হয়তো দিতে পারে যে একা অ্যালুমিনিয়াম কাকে বলে, একা সিলিকন কাকে বলে, কোন মৌলটাকে বলা হয়। কারণ এইগুলা দেখা গেছে যে ওই যে মৌলগুলো আবিষ্কার হয়েছে সেই মৌলগুলির সাথে এই ধর্মের মিল পাওয়া আছে, তাই একা সিলিকন, জার্মেনিয়াম আবিষ্কার করে একা সিলিকনের জায়গায় বসেছে, আর গ্যালিয়াম আবিষ্কার করে একা অ্যালুমিনিয়ামের কাছে বসেছে। এইগুলো হচ্ছে যে পরবর্তী যে ফাঁকা জায়গাগুলো রেখে দিয়েছিলেন। এরকম অনেক মৌল আছে, আমি দুটো উদাহরণ দিলাম যেগুলো মেনলি পড়ে, ওইগুলাই পরীক্ষায় পড়বে। এবার হচ্ছে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা তৈরি করেছিলেন কিছু ত্রুটি সেখানে দেখা গেছিল, ঠিক আছে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিছু ত্রুটি দেখা গেছিল। হ্যাঁ, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি কি ছিল? মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি ছিল যে তিনি পারমাণবিক ভর বৃদ্ধির ক্রম অনুসারে মৌলগুলিকে সাজিয়েছিলেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দেখা গেছে, অক্সিজেনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে সৌল, এই সৌল মৌলটি ওখানে ছিল, কিন্তু যখনই আইসোটোপ আবিষ্কার হয়ে গেল, আইসোটোপ যখন আবিষ্কার, জানো অক্সিজেনের 3টা আইসোটোপ, অক্সিজেন 817, অক্সিজেন 818। তো এই যে মৌলগুলা, এই দুটো মৌল পারমাণবিক ভর আলাদা, কিন্তু এই মৌলগুলিকে তিনি আলাদা করে কোনো জায়গা দিতে পারেননি, ঠিক আছে। তো অক্সিজেন সৌলের জন্য একটা জায়গা ছিল, কিন্তু 17-18 জন্য কোনো জায়গা ছিল না। এটা একটা মেন্ডেলিভের পর্যায় সারণীর সীমাবদ্ধতা। আইসোটোপ আবিষ্কার করে এই মৌলগুলোর জন্য তিনি কোনো নির্দিষ্ট স্থান দিতে পারেননি। আবার কম পারমাণবিক ভর যাদের ছিল, কম পারমাণবিক ভর কাদের ছিল দেখো, দেখি আমি যদি এটা শ্রেণীটা যেটা এঁকেছিলাম, ক্লোরিনের পরে আসছে যখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়ে গেল তখন দেখো পটাশিয়াম হচ্ছে 1939 আর আর্গন হচ্ছে 1840। হিসেব মতো পারমাণবিক ভর বেশি কার? আর্গন। আর্গনকে কোথায় স্থান দেওয়া উচিত ছিল? পটাশিয়ামের পরে, কিন্তু কোথায় স্থান পেয়েছে দেখো, এখানে যদি শ্রেণী আমরা দেখি, সেই শ্রেণীটা এখানে দেওয়া নেই, সেই অনুযায়ী দেখা গেলে আর্গন কিন্তু পটাশিয়ামের আগে রেখে দেওয়া হয়েছে। পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও আর্গনকে পটাশিয়ামের আগে রেখে দেওয়া হয়েছে। এটা একটা, অর্থাৎ পারমাণবিক ভর কম হওয়া সত্ত্বেও মৌলগুলিকে আগে স্থান দেওয়া হয়েছে। আর কি ছিল ত্রুটি? পর্যায় সারণী আমরা যদি, যখন মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিলেন 8 নম্বর শ্রেণীতে, এখানে ত্রুটিগুলো দেওয়া নেই, 8 নম্বর শ্রেণীতে, ঠিক আছে, 8 নম্বর শ্রেণীতে কি করা হয়েছিল, একই সাথে 3টে করে মৌল রাখা হয়েছে, একই সাথে 3টে। চতুর্থ পর্যায়ে যদি পর্যায় সারণী তোমাদের কাছে থাকে খুলে দেখবে যে চতুর্থ পর্যায়ে 4 নম্বর পর্যায়ে মৌলগুলিকে 8ম শ্রেণীতে একই সাথে 3টা করে মৌল রাখা হয়েছে। যেখানে থাকার কথা একটা, সেখানে কটা করে আছে? 3টে করে। FeCONi, আয়রন, কপার, নিকেল, RuRHPD। পঞ্চমেও তাই, RuRHPD। বাকিটা আর বলছি না, এই দুটোই দেখো একই সাথে 3টে করে মৌল রেখে দেওয়া হয়েছে। এটা একটা মেন্ডেলিভের পর্যায় সারণী অনেক বড় ত্রুটি, কারণ পারমাণবিক ভর সবগুলো আলাদা, তা সত্ত্বেও মৌলগুলিকে একই শ্রেণীতে রাখা হয়েছিল। এইসব ত্রুটি দেখা দেওয়ায় পরবর্তীকালে
মেন্ডেলিভ এর পরবর্তীকালে মোজেল বলে একজন বিজ্ঞানী, ঠিক আছে, কে মোজেল, তিনি কি করলেন, পর্যায় সূত্রটাকে সংশোধন করে দিলেন। ঠিক আছে, কি করা হলো, পর্যায় সূত্রটাকে সংশোধন করে দেওয়া হলো। সেই পর্যায় সূত্রটাতে কি বলা হলো, মেন্ডেলিভ তার পর্যায় সূত্রে কি বলেছিলেন, যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। সেখানে দেওয়া ছিল পারমাণবিক ভর। মেন্ডেলিভ কি করলেন, ওটাকে মোজেল কি করলেন, শুধু একটা জায়গায় চেঞ্জ করলেন, সেখানে একই সূত্রই বলা হলো, সেখানে পারমাণবিক ভরের থেকে পারমাণবিক ভরকে বাদ দিয়ে পারমাণবিক সংখ্যা কি করলেন, পারমাণবিক সংখ্যা কথাটি ব্যবহার করলেন। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, সূত্রটা কি দাঁড়িয়েছে, তাহলে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। সূত্রটা এইটাই এলো যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। দেখো, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তাহলে মোজেলের ধারণা অনুযায়ী কি দাঁড়ালো, যে মৌলগুলি পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পারমাণবিক সংখ্যার পরিবর্তনে পর্যায় বা শ্রেণী পরিবর্তিত হয়। তাহলে এখানে কি বলা গেল, যে উপাদান মৌলগুলি কার উপর নির্ভর করছে, তার পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল। ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল। তাই পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে সূত্রটি সঠিক হবে। তাই মোজেল তিনি এই সূত্রটি আবিষ্কার দিলেন। এবার তো এই তো গেল আধুনিক পর্যায় সূত্র। এবার যে ত্রুটিগুলা বলেছিলাম সেইখানে চলে যাই। ত্রুটিগুলাকে কিভাবে সংশোধন করা গেল এই সূত্র অনুযায়ী একটু যাই, জাস্ট একটু আলোচনা করব, নেই এখানে কিছু, জাস্ট একটু আলোচনা করে দেবো। যদি আমরা পারমাণবিক সংখ্যা দেখি, এবার চলে যাব সেই আইসোটোপের কাছে। আইসোটোপে কি বলেছিলাম, অক্সিজেন 8 16, অক্সিজেন 8 16, অক্সিজেন 8 16 8 17 8 18, তাই তো। এবার দেখো 1 2 3 তিনটে করে মৌল, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কত, তিনটে পারমাণবিক ভর আলাদা, একই মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু সবগুলার একই আছে। মোজেল কি আবিষ্কার করেছিলেন, যে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অতএব আইসোটোপের যেহেতু পারমাণবিক সংখ্যা একই, তাই আইসোটোপগুলি কোথায় থাকবে, ওই একই শ্রেণীতে অবস্থান করবে। আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা যেহেতু একই, তাই আইসোটোপগুলি কোথায় অবস্থান করবে, ওই একই শ্রেণীতে বা এর জায়গায় থাকবে। আরেকটা কি বলা হয়েছিল, আরেকটা বলা হয়েছিল যে পটাশিয়াম এবং আর্গন, পটাশিয়াম এবং আর্গন, পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে কি বলা হয়েছিল, আর্গন হচ্ছে 18 40, আর্গন 18 40 আর পটাশিয়াম 19 39। দেখো, আর্গনের 18 আগে থাকবে, পটাশিয়ামের 19 পরেই থাকবে, সেই নিয়মে। অতএব এই সূত্রটাকেও, এই জায়গাটাকেও সংশোধন করা গেছে আধুনিক পর্যায় সূত্র দিয়ে।
এবার পর্যায় বরাবর তাহলে কি হলো যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে যদি আমরা সাজাই তাহলে মৌলগুলি এইভাবে তৈরি হয়েছে। ঠিকই আছে, সেই অনুযায়ী এই দুটো ব্যতিক্রমে সংশোধন করা গেছে। এবার এই জায়গাটা ভুল আছে একটু, এটা 18 হবে। হ্যাঁ, পরবর্তীকালে বিজ্ঞানী রাদারফোর্ড, বোর রাদারফোর্ড মিলে একটা পর্যায় সারণী আবিষ্কার করেন, যেটা বোর রাদারফোর্ড পর্যায় সারণী নামে পরিচিত। সেই সারণীটা কি, এইখানে চলে এসো। সেই সারণীটা হচ্ছে এইটা। এইখানে কি আছে, পর্যায় ঠিক রেখে শ্রেণী করে দেওয়া হয়েছে কোটা 18টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। কোটা পর্যায় 18টা, পর্যায় 7টা রেখে শ্রেণী এখানে কি করা হয়েছে 18টা করা হয়েছে। এবং সেই মৌলগুলাকে সেখানেও ভাগ করা হয়েছিল, এখানেও ভাগ করা হয়েছে। এখানে কি করা হয়েছে, এখানে কি হলো, তাহলে 9টা শ্রেণীর পরিবর্তে ডবল শ্রেণী হয়ে গেছে 18টা। দেখো এখানে আয়রন কোথায় গেল, এফি কোথায় ছিল, তখন কি বলা হয়েছিল যে এফি সিওএনআই একই শ্রেণীতে রেখে দেওয়া হয়েছিল। এখানে দেখো 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, তিনটা আলাদা আলাদা শ্রেণীতে অবস্থান করছে। এবার তাহলে আমার এখানে এইটা থেকে কি কি জানতে হবে, আমার মূল হচ্ছে এই শ্রেণীটাই। এই শ্রেণী যদি বা এই পর্যায় সারণী যদি তোমরা জানতে পারো তাহলে আর এখানে কিছু পড়ার কিছু থাকবে না। প্রথম হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1-এ কারা কারা থাকে, গ্রুপ 1-এ থাকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এইগুলাকে বলা হয় অ্যালকালি মেটাল। কি, ক্ষার ধাতু। অ্যালকালি মেটাল মিন্স ক্ষার ধাতু। কি বলা হচ্ছে এগুলাকে, বাংলায় বলা হচ্ছে ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল। তাহলে ক্ষার ধাতু কটা আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, 6টা। 6টার মধ্যে দেখো এই ফ্রান্সিয়াম যে মৌলটা, এটা হচ্ছে তেজস্ক্রিয়। আমি আগের ক্লাসে পড়েছি তেজস্ক্রিয়তা কি, তার মধ্যে ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে পরীক্ষায় যদি বলে যে রুবিডিয়াম ক্ষার ধাতু না ক্ষারীয় মৃত্তিকা ধাতু না অধাতু না কোনোটাই নয়, তাহলে প্রথম প্রশ্ন উত্তর আসবে সিজিয়াম বা রুবিডিয়াম হচ্ছে এগুলো ক্ষার ধাতু, অ্যালকালি মেটালস, ইংরেজিতে বলা হয় অ্যালকালি মেটালস। 2 নম্বরে আছে কে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম আর বেরিয়াম, রেডিয়াম। 7 নম্বর শ্রেণীর যতগুলা মৌল এগুলো সবই তেজস্ক্রিয়, এরা স্বতঃস্ফূর্ত ভাবে রশ্মি নির্গত হতে হয়। তাহলে এই যে মৌলগুলাকে বলা হয় কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল। ঠিক আছে, এগুলা কি বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল। এবার 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত, ঠিক আছে, 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলি কিন্তু হচ্ছে, এগুলাকে বলা হয় সন্ধিগত মৌল, ডি ব্লক এলিমেন্টস, সন্ধিগত মৌল। এদেরকে কি বলা হয়, সন্ধিগত মৌল। কারা কারা আছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এদের মধ্যে জিঙ্ক সন্ধিগত মৌল নয়। এই 12 নম্বর শ্রেণীর মৌলগুলি সন্ধিগত মৌল নয়। এর কারণ এখন আমি ব্যাখ্যা করব না, জাস্ট মনে রাখো ডি ব্লক এলিমেন্টস কিন্তু সন্ধিগত মৌল নয়। ঠিক আছে, ট্রানজিশন মেটালস নয় এরা। কারা, এই 4টা মৌল, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর ক্যানাডিয়াম। বাকিগুলা হচ্ছে সব ট্রানজিশন মেটালস। উদাহরণ পড়তেই পারে ট্রানজিশন মেটালস, বা কোনো একটা দিয়ে দিল, এটা কোন ধরনের ধাতু বলতে পারে। হ্যাঁ, এবার চলে আসি 13 নম্বর শ্রেণী, 13। আমরা 9, 3 থেকে 12 তো চলে গেল, পরে আছে কে 13, 14, 15, এগুলো সম্বন্ধেও জানতে হবে। 13 নম্বর শ্রেণী, 13 নম্বর শ্রেণী হচ্ছে আদার মেটালস পড়ছে। এগুলা কি হয়, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, নিথোনিয়াম। ঠিক আছে, এই মৌলগুলা এগুলো মেটালও নয় ঠিকঠাক, আর মানে কিছু মেটাল ধর্ম দেখায়, কিছু নন মেটাল ধর্ম দেখায়। যেমন বোরন নন মেটালিক ধর্ম দেখায় বেশি। হ্যাঁ, আর মেটালয়েডস মানে কি, ধাতু কল্প। কারা, এই যে
বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, টিন, এগুলা। তাহলে এইখানে দেখো 14 নম্বর শ্রেণী যারা, এখানে মেটালও আছে আর নন মেটালও আছে, মেটালও আছে আর নন মেটালও আছে। মেটাল কোনগুলা? মেটাল হচ্ছে নন মেটাল বা আদার মেটালস যারা, যেমন টিন, লেড, এইগুলা। আর কার্বন হচ্ছে অধাতু, আর সিলিকন, জার্মেনিয়াম হচ্ছে ধাতু বলব, মেটালয়েডস বলা হয় তাদেরকে। ঠিক আছে, তো 14 নম্বর এটা গেল, যেটাকে কার্বন পরিবার বলা হয়, আগের থেকে বলা হয় বোরন পরিবার। 15 নম্বর শ্রেণীতে থাকে নাইট্রোজেন পরিবার, নিকটোজেন। এই মৌলগুলোকে বলা হয় কি? নিকটোজেন মৌল। এই 7 নম্বর 15 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় কি? 7 না 5 নিকটোজেন। কি বলা হয় এদেরকে? নিকটোজেন মৌল। তোমাকে পড়তে পারে যে কোনটা নিকটোজেন মৌল। তারপরে 16 নম্বর শ্রেণীটাকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন কেন? চ্যালকোজেন কথাটির অর্থ হচ্ছে, চ্যালকোজেন কথাটির অর্থ হচ্ছে আকরিক উৎপাদক। চ্যালকোজেন, এগুলাকে চ্যালকোজেন বলা হয়। ঠিক আছে, কি? চ্যালকোজেন, এগুলো হচ্ছে আকরিক, এর থেকে আকরিক পাওয়া যায় বলে এদের আকরিক উৎপাদক বলা হয়। আর 17 নম্বর শ্রেণীতে থাকে কারা? 17 নম্বর শ্রেণীতে থাকে যারা কারা? তারা হচ্ছে হ্যালোজেন। কি বলা হয় এদেরকে? বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন কেন বলা হচ্ছে? এরা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্ন করে, এই মৌলগুলো থেকে লবণ পাওয়া যায়, সেই জন্য এটাকে বলা হয় সামুদ্রিক লবণ উৎপাদক। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় লবণ উৎপাদক, যেটাকে হ্যালোজেন বলা হয়। আর বাকি যে মৌলগুলো আছে 18 নম্বর শ্রেণীতে, এগুলাকে বলা হয় নোবেল গ্যাস। কি বলা হয়? নোবেল গ্যাস। নোবেল গ্যাস, নিষ্ক্রিয় মৌল। এরা কারোর সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া আসে না, কারোর সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া যোগ হয় না, বা কারোর সাথে কোনো রকম সম্পর্ক নেই এদের। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্যাপ্টন, জ্যানন, রেডন, আর লাস্ট হচ্ছে অগ্নেশন, ওজি। হ্যাঁ, এই হচ্ছে পর্যায় সারণীর বিবৃতি। এছাড়াও নিচে দুটো আছে, একটা সবুজ করা আছে, একটা লাল করা আছে। এগুলা কি? এই লাল একসাথে একটা শ্রেণীতে 14টা মৌল রাখা হয়েছে, এটাও একটা পর্যায় সারণীর ত্রুটি, এখানেও সেই ত্রুটি রয়ে গেছে। একসাথে কটা মৌল রাখা হয়েছে? 14টা মৌল রাখা হয়েছে। এই 14 এলিমেন্টস কে বলা হয় কি? ল্যান্থানাইড। এই যে লাল শ্রেণীর মৌলগুলাকে, লাল মৌলগুলাকে বলা হয় ল্যান্থানাইড। ল্যান্থানাইড মৌল দিতে পারে। আর তার সবুজ যেটা করা আছে সেটাকে বলা হয় অ্যাক্টিনাইডস। এটাই কি বলা হয়? অ্যাক্টিনাইডস। এখানেও 14টি, এও 14টি, আর এও 14টি। এখানেও 14টি, আর এও থাকবে 14টি। ল্যান্থানাইড 14টা, অ্যাক্টিনাইডস 14টা। এই হচ্ছে পুরো মৌল পিরিয়ডিক টেবিল, যেটা আপডেটেড পিরিয়ডিক টেবিল। একটা মেন্ডেলিফের ছিল, সেটা আমি বলিনি, জাস্ট এইটা আমি দেখালাম। এখানে সবকিছু মনে রাখার দরকার নেই, মনে রাখা সম্ভব নয়। যদি সম্ভব হয় মনে রাখবে, বইতে পেয়ে যাবে, ক্লাস 10 বইতে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম শ্রেণী বরাবর কয়েকটা মৌলকে মনে রাখার চেষ্টা করবে, কোনটাকে কি বলা হয়। 1 নম্বর শ্রেণী হচ্ছে ক্ষার ধাতু, 2 নম্বর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা, 3 থেকে 12 হচ্ছে সন্ধিগত মৌল, 13 হচ্ছে বোরন পরিবার, 14 হচ্ছে কার্বন পরিবার, 15 হচ্ছে নাইট্রোজেন পরিবার বা নিকটোজেন, 16 নম্বর বা হচ্ছে চ্যালকোজেন, আকরিক উৎপাদক যার অর্থ, আর 17 নম্বর হচ্ছে হ্যালোজেন, আর 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই সমস্ত মৌলগুলা সম্বন্ধে জানতে হবে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, আচ্ছা আসছি একটু পরে, বলে রাখি যে এখানে মৌলগুলা যোজ্যতা পর্যায় বরাবর, ধরো পর্যায় কোনগুলা? এইগুলা শ্রেণী, কোনগুলা? এইগুলা, এগুলো হচ্ছে শ্রেণী, এগুলো হচ্ছে পর্যায়। পর্যায় কি করে? পর্যায় করে কি? পর্যায় বরাবর গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। মানে ধরো লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় মানে কি? দেখো, প্রথমে আছে কে? লিথিয়াম 3, বোরন 4, না বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6। আমি যদি এর ইলেকট্রন বিন্যাস করি, লিথিয়াম 2,1, আগের ক্লাসে শিখিয়েছি,
লিথিয়ামের প্রথম কক্ষে কটা ইলেকট্রন? দুটো। দ্বিতীয়তে কটা আছে? একটা, তিনটা। প্রোটন 3 মানে প্রোটন 3 হলে কি হবে? ইলেকট্রন 3। এক্ষেত্রে প্রোটন 4, ইলেকট্রন 4। তাহলে এখন 2 একে 3। এবার ধরো পর্যায় বরাবর আমি এগাবো বাম থেকে ডান দিকে। তাহলে এখানে প্রোটন কটা হলো? 4টা হলো। সেই প্রোটনটা না, ইলেকট্রন 4টা হলো। তো সেই ইলেকট্রনটা কোথায় যুক্ত হবে? সেই ইলেকট্রন যুক্ত হবে তার বাইরের কক্ষে এইখানে। বোরনের 5টা, কার্বনের 6টা। কার্বনের 6 মানে 4 আসবে, নাইট্রোজেনের 5টা আসবে, অক্সিজেনের 6টা আসবে। ঠিক আছে? তারপরে ফ্লোরিনের 7টা আর নিয়নের 8টা। এটা গেল ফুলফিল হয়ে গেল। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এরপরে কে আছে নিচে? তার নিচে ঠিক থাকবে কি? সোডিয়াম। দেখো পজিশনটা খুলো, পজিশনটা এলো দেখো। লিথিয়ামের নিচে কে আছে? সোডিয়াম আছে। তাহলে এই সোডিয়াম যখনই আমি নেব, সোডিয়াম নিলে কি হবে? আমার 2, 8, 10টা হয়েছে। সোডিয়াম নিলে কি হবে? 11টা হয়ে যাবে। তখন একটা পরে যায় এখানে বেড়ে যাবে, কারণ সর্বস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটাই হচ্ছে রুল। আগেও বলা হয়েছে পরমাণু গঠন পড়ানোর সময় আমি এটা নিয়ে আলোচনা করেছি। তো তাহলে কি হলো? 2, 8 আর 1। এবার সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম আসবে, একটা করে ইলেকট্রন পড়বে, পর্যায় শেষ হয়ে যাবে, শ্রেণীতে নেমে যাবে, তখন একটা কক্ষ আবার বড় হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে, সেটাই বলা হয়েছে যে পর্যায় বড় হয়ে গেলে যত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, আর গ্রুপ বরাবর নিচে গেলে কক্ষ বাড়ে। কক্ষ বাড়ার সাথে সাথে পর্যায় মানে কি? পর্যায় বাড়বে, তার মানে কক্ষ বাড়বে। আর এই যে বাইরের যে ইলেকট্রন গুলাকে বলা হয়, এগুলাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। কি বলা হয়? যোজ্যতা ইলেকট্রন। এইগুলাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলা হয় এগুলাকে। যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। এই হচ্ছে মোটামুটি আধুনিক পর্যায় সারণী সম্বন্ধে ধারণা। এরপরে যে টপিকটা আসছে, কোন পর্যায়ে কতগুলো মৌল আছে। ঠিক আছে? কোন পর্যায়ে কতগুলো মৌল আছে সেটা তোমাকে জানতে হবে। কোন পর্যায়ে কত মৌল আছে। দেখো পর্যায় এখানে এদিকটাই দেওয়া আছে। পর্যায়, আমাদের পর্যায়ের সংখ্যা কত? 7। উপাদান মৌল সংখ্যা কতগুলো দেখা যাক। প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা হবে 2। কে কে থাকে দেখো, চলে এসো এখানে। হাইড্রোজেন আর হিলিয়াম। দেখো হাইড্রোজেন আছে আর এই মাথায় আছে হিলিয়াম, তাহলে দুটো মৌল। 2 নম্বরে কটা আছে? 8টা। কি করে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8। 3 নম্বরে কত আছে? 8টা। 4 নম্বরে কত আছে? 18টা। দেখি কি করে গুনি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 and 18। তাহলে চতুর্থ পর্যায়ে 18টা ইলেকট্রন। পঞ্চম পর্যায়েও কটা? না, 18টা মৌল। পঞ্চম পর্যায়ে কটা থাকবে? 18টা মৌল থাকবে। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কত দাঁড়াবে? 18। এবার চলে আসো ষষ্ঠতে। ষষ্ঠতে দেখো তোমার দেওয়া আছে 32টা মৌল। ষষ্ঠতে কটা আছে? 32, 32। গোনা যাক আছে কিনা। হিসাব মতো 18টা, তাই তো? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 18টা। বাকিগুলো কোথায় গেল? 32টা। এই যে এই ল্যান্থানাইটস যে মৌল, এইখানে একটা শ্রেণীতে 14টা রেখে দেওয়া হয়েছে। তাহলে 18 আর 14 কত হচ্ছে? 32। ঠিক আছে? আর সপ্তম পর্যায়ে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ, মানে এখনো সবগুলা মৌল আবিষ্কার হয়নি, সেই জন্য সেটাকে কি বলা হচ্ছে? অসম্পূর্ণ পর্যায়। তাহলে প্রথম পর্যায়ের দুটো মৌল, যেটাকে আমরা বলি কি? অতি হ্রস্ব পর্যায়, ছোট পর্যায়, এটাকে বলা হয় কি? অতি হ্রস্ব পর্যায়। এটা হচ্ছে হ্রস্ব পর্যায়, শুধু হ্রস্ব পর্যায়। এটাও, এটাকে প্রথম বলে দাও, প্রথম হ্রস্ব পর্যায়। এটাকে বলা হবে দ্বিতীয় হ্রস্ব পর্যায়। এইটাকে বলা হবে প্রথম দীর্ঘ পর্যায়। প্রথম দীর্ঘ পর্যায়।
এটাকে বলা হবে দ্বিতীয় দীর্ঘ পর্যায়। দ্বিতীয় দীর্ঘ পর্যায় কোনটাকে? এইটাকে। আর এইটা হচ্ছে প্রথম অতি, এটাকে প্রথম না বলে অতি দীর্ঘ পর্যায় বলে দাও। এটা কি বলা যাবে? অতি দীর্ঘ পর্যায়। এটা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। বাকিটা দেওয়াই আছে অসম্পূর্ণ পর্যায়। বাকি যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কি অসম্পূর্ণ পর্যায়। এবার এইখানে মৌলগুলিকে ব্লক হিসেবে ভাগ করা যায়, আমরা পড়েছিলাম না এস পি ডি এফ এগুলা। তো এখানে ব্লক হিসেবে ব্লক ভিত্তিক মৌলগুলিকে ভাগ করা যায়। প্রথমে বলা হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক মৌল মিনস, এস ব্লক মৌল মানে কি? এস ব্লক মৌল মানে, এবার চলে আসি এইখানে এস ব্লক মৌল এর মানেটা কি? এস ব্লক মৌল বলতে কি বোঝানো হচ্ছে দেখা যাক। কেন এস ব্লক মৌল বলা হচ্ছে? আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি, আগের ক্লাসে যদি যারা করেছো তারা বুঝতে পারবে, ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, কি ইলেকট্রন বিন্যাস দেখেছিলাম? প্রথম মৌলটাই ধরি, এস ব্লকের ক্ষেত্রে লিথিয়াম। আমরা কি করেছিলাম? 1s, এস এ দুটো থাকে, 2s এ দুটো থাকে, পি তে 6টা থাকে, এস এ দুটো থাকে, পি তে 6টা থাকে, এরকম করেছিলাম না? তো দেখা যাক লিথিয়াম কত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। 1s এ দুটা চলে গেল, 2s এ কটা হবে? একটা হবে। 1s2, 2s1। এবার এস ব্লক মৌল কাদের বলবো? এস ব্লক মৌল তাদেরই বলা হবে যাদের সর্বশেষ কক্ষে এক এস ব্লক, এস উপকক্ষে যদি ইলেকট্রন প্রবেশ করে। কোথায় প্রবেশ করবে? এস উপকক্ষে যদি ইলেকট্রনটি প্রবেশ করে। দেখো এখানে লাস্ট ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? এসে এসছে। তাই এদেরকে কি বলা হচ্ছে? এস ব্লক মৌল। এবার ধরো আমি পি ব্লক কাদের বলবো? ধরো তুমি বোরন নিলে, বোরনের কত? 5। 1s2, 2s2 চারটা গেল, আর 2p তে কটা এলো? একটা এলো। 2p তে কটা এসছে? একটা। 2p তে একটা মানে কি? যে বাইরের কক্ষে ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? পি তে প্রবেশ করেছে। তার মানে সর্বশেষ কক্ষে ইলেকট্রন হচ্ছে পি, হচ্ছে একটি ইলেকট্রন এখানে প্রবেশ করেছে। তাই এটা কি বলা হবে? পি ব্লক মৌল। কার্বনের ক্ষেত্রে কি হবে? কার্বন 6, 1s2, 2s2, 2p2, এটাও শেষ ইলেকট্রন পি তে প্রবেশ করেছে, তাই এটা পি ব্লক মৌল। নাইট্রোজেনের ক্ষেত্রে পি3 হবে, অক্সিজেনের ক্ষেত্রে পি4 হবে, ফ্লোরিনের ক্ষেত্রে পি5 হবে, সেই পি তে প্রবেশ করছে, তাই এগুলাকে বলা হয় পি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রন যদি ডি তে প্রবেশ করে তাহলে সেটাকে বলা হবে ডি ব্লক মৌল, আর যদি এফ এ প্রবেশ করে তাহলে সেটাকে বলা হচ্ছে কি এফ ব্লক মৌল। তো সেই মৌলগুলিকে ভাগ করা হয়েছে। তো গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলি হচ্ছে এস ব্লক মৌল। কোনগুলা? গ্রুপ 1 এ কারা আছে? গ্রুপ 1 এ আছে তোমার, দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, সিজিয়াম, বেরিয়াম। এই মৌলগুলা কোথায় আছে? গ্রুপ 1 এন্ড 2। সর্বশেষ ইলেকট্রন এসে প্রবেশ করে, তাই এগুলা হচ্ছে এস ব্লক মৌল। এগুলার ক্ষেত্রে কি কিসে প্রবেশ করে? এই যে 13 থেকে 18, এইগুলা হচ্ছে পুরোটাই পি ব্লক মৌল। এইগুলা হচ্ছে পি ব্লক। এইগুলা সব পড়ে ডি তে, ডি ব্লক। আর এইগুলাকে বলা হয় এফ ব্লক। মেনলি এইগুলা আর এইগুলা এফ ব্লক মৌল। ঠিক আছে? তাহলে পি এস ব্লক কোনটা? প্রথম দ্বিতীয় শ্রেণী খাদ ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। পি ব্লক কোনগুলা? এগুলোর মধ্যে কিছু আছে এফ ব্লক। পি ব্লক হচ্ছে 13 থেকে 18, এগুলো পি ব্লক। হ্যাঁ, এইখানে লেখা আছে দেখো তোমার, যে 13 থেকে 18 হচ্ছে পি ব্লক। হ্যাঁ, ঠিক আছে। পি ব্লক হচ্ছে 13 থেকে 18। ডি ব্লক কোনগুলা? 3 থেকে 12। আর এফ ব্লক দেখো এই নিচের গুলা, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট। ল্যান্থানাইটস এন্ড অ্যাক্টিনাইটস, এইগুলা হচ্ছে কি এফ ব্লক মৌল। এবার প্রত্যেকটা ব্লকে কিছু মৌলের ধর্ম আছে। যেমন এস ব্লক মৌল নরম হয়, ইলেকট্রোপজিটিভ ধাতু, বলেই দিচ্ছি, খাদ ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই ধাতুগুলো যেমন সোডিয়াম ছুরি দিয়ে কাটা হয়। সোডিয়াম
ছুরি দিয়ে কাটা হয়, এতটাই নরম যে একে ছুরি দিয়ে কাটা হয়। ধাতু হলেও ছুরি দিয়ে কাটা যায় এমন একটা ধাতু। সোডিয়াম আছে, লিথিয়াম আছে, এগুলো সবই। 13 থেকে 18 হচ্ছে এটি ধাতু থাকে। 13 থেকে 18তে দেখো, চলে এসো 13, 18তে চলে যাই। 13 আর 18 দেখো, এইগুলা সরি, এইটা এগুলা হচ্ছে ধাতু। হ্যাঁ, এগুলো হচ্ছে ধাতু গল্প, আর এগুলো হচ্ছে অধাতু। হ্যাঁ, তাহলে কি হলো? তাহলে 13তে ধাতুও আছে, অধাতুও আছে, আর ধাতু কল্পও আছে। 13তে কি কি আছে? ধাতু থাকতে পারে, অধাতু থাকতে পারে, আবার ধাতু গল্প থাকতে পারে না, আছে। তেরো থেকে 18। এবার হচ্ছে ডি ব্লক। এই ডিটা ছোট হাতের, পিটাও ছোট হাতের, এসটাও সব ছোট হাতের। হ্যাঁ, এবার চলে আসো ডি ব্লকে কারা আছে? ডি ব্লকে আছে সবগুলা কারা? সন্ধিগত মৌল। ডি ব্লকে কারা আছে? সন্ধিগত মৌল, বা কি বলেছিলাম, ট্রানজিশন মেটাল। এগুলা কি? সন্ধিগত মৌলগুলা কি? হ্যাঁ, সন্ধিগত মৌল হচ্ছে, দেখা যাক কারা আছে। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এইগুলা এইগুলা হচ্ছে সব ডি ব্লক ট্রানজিশন মেটাল এলিমেন্টস বা ডি ব্লক মৌল। এদেরকে বলা হচ্ছে কি? সন্ধিগত মৌল। এই মৌলগুলি কি হয়? এই মৌলগুলি একাধিক যোজ্যতা দেখা যায়। এই মৌলগুলি কি হয়? একাধিক যোজ্যতা। এদের যোজ্যতা অনেক। কারো যেমন ম্যাঙ্গানিজ 7টা যোজ্যতা দেখায়, স্ক্যান্ডিয়াম এগুলো সবগুলাই পরিবর্তনশীল যোজ্যতা, কারো একটা নির্দিষ্ট যোজ্যতা নেই। কপারে 2টো আছে, আয়রনের 2টো আছে, এগুলো 2, 3, 4, 5 ধরনের যোজ্যতাও দেখাতে পারে, 7 পর্যন্ত দেখাতে পারে। তো আর কি, এরা যে যৌগগুলা গঠন করে, এই যৌগগুলা সবসময় রঙিন হয়। সন্ধিগত মৌলের যে যৌগগুলা, এগুলা কি হয়? রঙিন প্রকৃতির হয় যৌগগুলো। হ্যাঁ, এই যৌগগুলা রঙিন হয়। আর কি, এরা জটিল যৌগ গঠন করে, কমপ্লেক্স কম্পাউন্ড। কি করে? জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড গঠন করে। এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। এরা অনুঘটক হিসেবে কাজ করে। সব থেকে বিশেষ বৈশিষ্ট্য এদের, এই উপাদান মৌলগুলা কি হয়, এগুলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা অনুঘটক রূপে কাজ করে। অনুঘটক, হ্যাঁ, অনুঘটক তোমরা জানো যে বিক্রিয়ার বেগ বাড়াতে পারে, কোন রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে পারে, আবার কোন রাসায়নিক বিক্রিয়ার বেগ কমাতে পারে। এগুলা কি করে? অনুঘটক হিসেবে কাজ করে। কারা? ডি ব্লক মৌল। এবার কি, এই আর পরবর্তী যেটা আসছে এফ ব্লক মৌল। এই গ্রুপটি মেইনলি গঠিত হয় মনুষ্য তৈরি উপাদান বা মৌল দ্বারা উল, ইউরেনিয়াম মৌলকে অতিক্রম করে। মানে এরা মৌল দ্বারা, এটা ভুল করা আছে, ইউরেনিয়াম মৌলকে অতিক্রম করে মানে কি, ইউরেনিয়ামের পরবর্তী মানে 92 থেকে তার পরবর্তী যত মৌল, সেগুলা কি হয়? কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। সেই জন্য এদেরকে বলা হয় কি? ইউরেনিয়ামোত্তর মৌল। পারমাণবিক সংখ্যা 92। এর পরবর্তী যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে কি? ইউরেনিয়ামোত্তর মৌল। মানে এগুলা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, যেমন পোলোনিয়াম, নেপচুনিয়াম, সব ইয়াম যোগ হবে। ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোতে সব কি হবে? ইয়াম, নেপচুনিয়াম, পোলোনিয়াম, হ্যাঁ, প্লুটোনিয়াম, এইসব কথা দিয়ে আসবে। এই হচ্ছে মূল পর্যায় সারণীর, মানে মৌল কি, কোথায় থাকে, কিভাবে পর্যায় সারণী এসছে, কোনগুলাকে এস ব্লক মৌল বলা হচ্ছে, কোন পর্যায়ে কতগুলি মৌল থাকবে। হ্যাঁ, প্রত্যেকটি উল্লেখ করা আছে। ইলেকট্রন সংখ্যা বাড়লে কি হয়, কক্ষ যোজ্যতা কক্ষে যদি ইলেকট্রন বাড়ে তাহলে কি হয়, মানে যোজ্যতা কক্ষে বরাবর কি হয় যদি ইলেকট্রন বিন্যাস করি, একটা পর্যায়ে বরাবর একটা করে ইলেকট্রন বাড়তে থাকে, শ্রেণী বরাবর কক্ষ বাড়তে থাকে। ঠিক আছে। মেন্ডেলিভ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন কিন্তু মনে রাখবে ভালো করে যে সমস্ত গ্যাস আবিষ্কার হয়নি, তাই মেন্ডেলিভ কিছু জায়গায় ফাঁকা রেখে দিয়ে গেছিলেন। এছাড়া নিষ্ক্রিয় মৌল তখন আবিষ্কার হয়নি, তার জন্য একটা শ্রেণী তিনি আবিষ্কার ফাঁকা রেখে দিয়ে গেছিলেন। হ্যাঁ, তাই জন্য তখন বলা হয় কি 7টি পর্যায়ে 8টি শ্রেণী বলা হয়েছে। কিন্তু মেন্ডেলিভ কি করেছিলেন, সেটা ফাঁকা জায়গা রেখে দিয়ে গেছিলেন। হ্যাঁ, এরপরে আসছে পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ মানে কি? পরমাণুর ব্যাসার্ধ মানে, পারমাণবিক ব্যাসার্ধ কি, ধরো আমি যদি লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করি 2 আর
এক, বাইরের কক্ষে একটা ইলেকট্রন। তাহলে এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস থেকে সৌর অবস্থিত কক্ষের দূরত্ব, পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াস যা আছে, নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধ। নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের যে দূরত্ব সেটাকেই বলা হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে নিউক্লিয়াস থেকে পর্যায়ের মানে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষে যদি এখানে থাকে এটা, যদি আরো একটা কক্ষ থাকে তাহলে সেটাই তার পারমাণবিক ব্যাসার্ধ হবে। তো এই পারমাণবিক ব্যাসার্ধ যদি আমি পর্যায় বরাবর যাই বা শ্রেণী বরাবর যাই তাহলে তার মৌলগুলি কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা জানবো আজকে। ঠিক আছে, দেখা যাক পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় বরাবর বাম থেকে ডানে এটা পর্যায়, এটা হচ্ছে শ্রেণী, এরকম। তাহলে বাম কোনটা? আমার বাম দিকে এইটা, আর এটা হচ্ছে ডান দিকে। বাম থেকে ডানে গেলে পারমাণবিক ভর বৃদ্ধি পায়, কিন্তু বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে কি হয়, একটা করে প্রোটন বাড়তে থাকে। দেখ লিথিয়ামের ক্ষেত্রে ধরো এখানে একটা, এটা যদি লিথিয়াম হয় তাহলে তারপর একটা ছিল 3টা, বেরিলিয়াম হলে 4টা, বোরন হলে 5টা, কার্বন হলে 6টা, নাইট্রোজেন হলে 7টা, অক্সিজেন হলে 8টা, ফ্লোরিন হলে 9টা, নিয়ন হলে 10টা। যত বাড়তে থাকবে বাম থেকে ডানে যত যেতে থাকবে, দেখো লিথিয়াম এইভাবে থাকে, তারপর বেরিলিয়াম আছে, তারপর বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, এরকম পরপর মৌলগুলি বাড়তে থাকে। তাহলে একটা করে ইলেকট্রন বাড়ছে বাইরের কক্ষে। বাইরের কক্ষে কি হচ্ছে, একটা করে ইলেকট্রন বাড়ছে। এই ইলেকট্রন বাড়ার সাথে সাথে কি হচ্ছে, প্রোটনও বাড়ছে নিউক্লিয়াসে, এখানে পজিটিভ চার্জ বাড়ছে, এখানে নেগেটিভ চার্জ বাড়ছে। তার মানে কি তাদের মধ্যে আকর্ষণ বল বাড়তে থাকবে, তাই তো? যত লক সংখ্যা বাড়বে তত গ্যাদারিং যত হবে তাদের মধ্যে মারপিট তত বেশি হবে, সেটাই তো লজিক। তো এখানে কি হবে, এখানে প্রোটন বাড়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে, ইলেকট্রনও বাড়ছে, তাদের মধ্যে আকর্ষণ বল বাড়ছে। আকর্ষণ বল বাড়া মানে কি পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেতে থাকবে। বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এবার কি হচ্ছে, উপর থেকে যদি নিচে যাই, উপর থেকে নিচে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ছিল, লিথিয়াম, এটা হলো সোডিয়াম, এরপরে পটাশিয়াম, এরকম কক্ষ বাড়ছে, দেখো অটোমেটিক দূরত্ব বেড়ে যাচ্ছে। যত ডিস্টেন্স বাড়বে কথাবার্তা তত কমবে, তাই তো? তার মানে এদের আকর্ষণ বল তো এখানে এই নিয়ম অনুযায়ী আকর্ষণ বল তো কমে যাবে। তাহলে না আকর্ষণ বল কমে যাবে, পারমাণবিক ব্যাসার্ধ কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়। পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়। এই হচ্ছে এখান পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে। এবার তাহলে কি হলো, যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। ব্যাসার্ধ বাড়া মানে আকর্ষণ বল হ্রাস পেয়ে যাবে। এরপরে হচ্ছে আয়নন বিভব। আয়নন বিভব, আয়নীয় বিভব, আয়নাইজেশন পোটেনশিয়াল, আইপি মিনস আয়নাইজেশন পোটেনশিয়াল। আজ এতটাই, দেখা যাক কি হয়, এটাকে শেষ করি, তারপরে বাকিটা পরের ক্লাসে হবে। আয়নীয় বিভব কি, আয়নন বিভব হচ্ছে যে ধরো একটা ইলেকট্রন আছে এখানে বাইরের কক্ষে, একটা এটা নিউক্লিয়াস, তার বাইরের কক্ষে ইলেকট্রন ঘুরছে, এই হচ্ছে ইলেকট্রন ঘূর্ণন অবস্থায় আছে লিথিয়াম। সাপোজ এটা কি ধরলাম, লিথিয়াম ধরলাম। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কি হবে, লিথিয়াম বা সোডিয়াম, পটাশিয়াম বা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম যে কোনো মৌল নাও,
এই যে বাইরের কক্ষে যে ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে আমি বের করে কোথায় নিয়ে যাব? ইনফিনিটিভ ডিস্টেন্স নিয়ে যাব। এইখান থেকে ইলেকট্রন কোথায় নিয়ে যাব? অসীম দূরত্বে নিয়ে যাব, ইনফিনিটিভ ডিস্টেন্স নিয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে? এখানে এনার্জি দিতে হবে, ঠিক আছে? তো এনার্জি দিলে তবে কি ইলেকট্রন কোথায় আসবে? ইনফিনিটিভ ডিস্টেন্সে চলে যাবে। তার জন্য যে এই ইলেকট্রনকে একটা অসীম দূরত্বে নিয়ে যেতে বা পরমাণুটিকে, ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি? ধনাত্মক চার্জ তৈরি হবে। পরমাণুটিকে ধনাত্মক চার্জ যুক্ত কণায় পরিণত করতে যে পরিমাণ শক্তি বাইরে থেকে দিতে হয়, সেটাই হচ্ছে তার আয়ন বিভব বা আয়নাইজেশন পটেনশিয়াল। একটা ইলেকট্রন বেরালে তাকে বলবো ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল, ফার্স্ট আয়নাইজেশন পটেনশিয়াল। দুটো ইলেকট্রন বেরালে কি হবে? সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল। তিনটা বেরালে থার্ড, এই করে চলতে থাকবে। তাহলে আয়নীয় বিভব কি? যে কোন মৌলের পরমাণু তার সর্বস্থ কক্ষে দুর্বল ভাবে আবদ্ধ ইলেকট্রনটির সংজ্ঞাটা যদি আমরা বলি, আমি আরো একটু ভালো করে বলি যে ভূমিস্তরে বা সর্বনিম্ন স্তরে থাকা অবস্থায়, ভূমিস্তর মানে স্বাভাবিক অবস্থা, সর্বনিম্ন স্তর বা ভূমিস্তরে থাকা অবস্থায় কোন মৌলের পরমাণু তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দুর্বল ভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে অপসারিত করে পরমাণুটিকে একক ধনাত্মক আধান যুক্ত কণায় পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেটাই হচ্ছে তার প্রথম আয়নন বিভব। ঠিক আছে? দুটো ইলেকট্রন বেরালে দ্বিতীয়, কারো ক্ষেত্রে তিনটা বেরাতে পারে। তো এইগুলো হচ্ছে, এটাই হচ্ছে ইলেকট্রন বের করাতে যে শক্তি আমাদের বাইরে থেকে দিতে হবে, সেটাই হচ্ছে আয়নন বিভব। এবার একে যদি আমরা দেখি পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় আয়নন বিভব, দেখা যাক। আমি ব্ল্যাঙ্ক ট্রাই করি, বুঝতে পারবে। বড় হয় না এটা? এবার দেখো আয়নন বিভব কি হচ্ছে। তাহলে ইলেকট্রনকে আমাকে বের করে নিয়ে যেতে হবে কোথায়? অসীম দূরত্বে নিয়ে যাবো, যে কোনো জায়গায়। ঠিক আছে? তো দেখা যাক কি হয়। ধরো লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8। ঠিক আছে? এই মৌলগুলো থেকে ইলেকট্রন বের করাবো। এই মৌলগুলা যত দূরে যাওয়া যাচ্ছে এদের মধ্যে আকর্ষণ বল বাড়ছে, তাই তো? আকর্ষণ বল কি হবে? বাড়ছে। তার মানে কি ইলেকট্রন বের করানো যত কাছাকাছি থাকবে তাদের দূরে নিয়ে যেতে শক্তি বেশি লাগবে। তাই পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে আয়নীয় বিভব বাড়ে, আয়নীয় বিভব বাড়ে। বুঝেছ? আর শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে যাই, কি হচ্ছে? লিথিয়ামের পরে কি আসবে? সোডিয়াম, পটাশিয়াম, তাই তো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম পরপর বাড়তে থাকবে, দূরত্ব ডিস্টেন্স বাড়ছে, আকর্ষণ বল কমে যাচ্ছে, ইলেকট্রন সহজে বের করে নেওয়া যাবে, তাই আয়নীয় বিভব কম লাগবে এখানে। আয়নীয় বিভব কি হয়? হ্রাস পায়। আয়নন বিভব হ্রাস পায়। উপর থেকে নিচে গেলে কি হবে? আয়নন বিভব হ্রাস পাবে। তাহলে কিরকম দেখি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। এখানে একটা মনে রাখতে হবে, নিষ্ক্রিয় মৌলগুলো যেহেতু বাইরে অষ্টক পূর্তি আছে, মানে পুরোপুরি 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। মৌল কেন ইলেকট্রন গ্রহণ বর্জন করে? যখন সে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে বা তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করার তাগিদে সেই ইলেকট্রন গ্রহণ বর্জন করতে পারে। তো নিষ্ক্রিয় মৌলগুলো বাইরের কক্ষে 8টাই থাকে, তাই তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। এবার দেখা যাক লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। এইখানে দুটো ব্যতিক্রম জিনিস দেখলাম আমি। এইগুলো এই বরাবর বাড়ছে দেখাচ্ছি, কিন্তু এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে আর নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম। কারণ কি? অর্ধপূর্ণ পরিপূর্ণ কক্ষক। প্রথম দ্বিতীয় দিন যে ক্লাসে আমি ইলেকট্রন বিন্যাস পড়িয়েছিলাম সেখানেই বলা হয়েছিল বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 আর 2s2, দেখো এটা একেবারে দুটো থাকার কথা, দুটোই আছে, সেই জন্য সে স্টেবল, খুব স্টেবল। এখান থেকে ইলেকট্রন বের করে নেওয়া এত সহজ নয়, তাই এর আয়নন বিভব বোরনের থেকে বেশি হয়। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে? 1s2, 2s2, 2p3,
পি মানে কি তিনটা, পিতে 6টা ইলেকট্রন থাকে, তিনটা অর্ধপূর্ণ হাফ ফিল্ড অবস্থায় আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাই এখান থেকেও বের করানো খুব কষ্টসাধ্য। তাই নাইট্রোজেনের অক্সিজেনের থেকে বেশি হয়, বেরিলিয়ামের বোরনের থেকে বেশি হয়। হিসাব মতো বোরনের বেশি হওয়া উচিত ছিল, আবার অক্সিজেনের বেশি হওয়া উচিত ছিল এখানে, সেই কারণে এটা হয় ব্যতিক্রম। আর লিথিয়ামের সব থেকে বেশি হয়, তারপরে সোডিয়াম, কারণ কক্ষ বাড়ছে, ব্যাসার্ধ বাড়ছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে সব থেকে বেশি কার হলো? লিথিয়াম। হ্যাঁ, তারপরে সোডিয়াম আস্তে আস্তে কমতে থাকবে, কেন? কক্ষ বাড়ছে। কক্ষ কিরকম বাড়ছে? এটা যদি নিউক্লিয়াস হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দূরত্ব আস্তে আস্তে বাড়ছে, চতুর্থ আরো দূরত্ব বাড়বে, আকর্ষণ বল কমে যাবে, ইলেকট্রন সহজে বেরিয়ে যাবে। দূরত্ব যত বাড়তে থাকবে, ইলেকট্রন তত সহজে বেরিয়ে যেতে থাকবে। এইটা জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবে। আয়নীয় ব্যাসার্ধ এইভাবে পরিবর্তিত হয়। আজ এতটাই, পরের ক্লাসে বাকি যে টপিকটা থাকলো আর এর সাথে কিছু কোশ্চেন অ্যান্সার দেবো। আজকে এতটাই।